ভাবুন তো একটা ফোনে থাকছে 6300 mAh এর বিশাল ব্যাটারি, এইচডি প্লাস 90 হার্জ ডিসপ্লে, সাথে 8 জিবি র্যাম, আর ফোনটি হলো রিয়েলমি নোট 70। প্রথম দেখায় মনে হবে এটাই হয়তো বাজেটের সেরা অপশন, কিন্তু একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যায় কিছুটা ঘাটতি রয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই ভালো ডিল, নাকি কেবলই নামের নোট সিরিজের নতুন স্মার্টফোন? চলুন সেটি খুঁজে বের করি আজকের এই ভিডিওতে। প্রতিবারের মতোই ভিডিও শুরু করতে চাই ফোনটির ডিজাইন দিয়ে। রিয়েলমি ডিজাইন নিয়ে বেশ কন্ট্রাস্ট তৈরি করেছে। রিয়ারে থাকছে গ্লসি ফিনিশ আর নোটিফিকেশন লাইট, যা ফোনটিকে একেবারে একটা ফিউচারিস্টিক লুক দেয়। এছাড়াও ফোনটিকে দুইটি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, যার মধ্যে ব্ল্যাক কালার রয়েছে আবার ম্যাট ফিনিশ। তবে মজার ব্যাপার হলো এখানে 6300 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওয়েট মাত্র 200 গ্রাম। কিন্তু আবার সামনের দিকে আসলে গল্পটা একেবারেই পাল্টে যায়, কারণ এখানে ব্যবহার করা হয়েছে একটি ওয়াটারড্রপ নচ, যা 2025 সালে এসে একদমই মানানসই নয়। তাই ডিজাইনে রিয়েলমি একদিকে এগিয়েছে, আবার অন্যদিকে পিছিয়ে গেছে। তো এই ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চ, যা একটি IPS LCD প্যানেল এবং যার রেজুলেশন এইচডি প্লাস 90 হার্জ। আর 90 হার্জটা ঠিকঠাকভাবে সব জায়গায় পুশ করতে পারে। সিন বেজেলস একটু মোটা, বিশেষ করে লোয়ার সিনটা চোখে পড়ার মতো। এছাড়াও এই ডিসপ্লেতে রয়েছে 450 নিট স্পিড ব্রাইটনেস, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও আউটডোরে এসে কিছুটা স্ট্রাগল করতে হয়। তো আমার মতে 2025 সালে এসে ডিসপ্লেটা একদমই মানানসই নয়। তবে ডিসপ্লে যেমনই হোক না কেন, পারফরমেন্স খারাপ হলে সেই ফোন কেনার কোনো মানেই হয় না। আর তাই ফোনটিতে চিপ হিসেবে ব্যবহার করা হয়েছে Unisoc T7250, যেটি 12 ন্যানোমিটারের 1.6 GHz একটি অক্টা-কোর SoC, যার জিপিইউতে রয়েছে মালি G57। ফোনটিকে 464 অ্যান্ড 4128 দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যাদের প্রাইস যথাক্রমে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও ফোনটি রান করছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15-এ, সাথে Realme UI 5.0। তো এই চিপটার কথা বলতে গেলে এটি দ্বারা রেগুলার কাজগুলোকে ঠিকঠাকভাবে করা যাবে। বেসিক কাজগুলো করার সময় কোনো ধরনের সমস্যাই ফিল করবেন না। তবে আমাদের টেস্টিংয়ে অ্যাপ ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইমে কিছুটা ডিলে লক্ষ্য করেছি, যা এই বাজেটে একদমই স্বাভাবিক একটি ব্যাপার। তবে এটি মোটেও কোনো গেমিং চিপ নয়, তাই রেগুলার বেসিক গেমগুলোকে খেলতে হবে। তবে আপনারা চাইলে ফ্রি ফায়ার গেমটিকে ট্রাই করতে পারেন। ফ্রি ফায়ারে স্মুথ গ্রাফিক্সে বেশ ভালোভাবে গেমটিকে প্লে করা যায়। তো পারফরমেন্স না হয় ঠিকঠাকই রয়েছে। এবার দেখা যাক ফোনটার ক্যামেরা আমাদেরকে কতটুকু ইমপ্রেস করতে পারে। ফোনটির রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, তবে মেইন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হলো 13 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো রেগুলার ইউজেসের ডে লাইট কন্ডিশনে এটি থেকে মোটামুটি বেশ ভালোই ছবি ক্যাপচার করা যায়। তবে লো লাইটের জন্য এটি মোটেও কোনো পারফেক্ট ডিল নয়। আর 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি মোটামুটি চলে আর কি। সেই সাথে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps-এ। তবে থাকছে না কোনো প্রকার ভিডিও স্টেবিলাইজেশনের ব্যবস্থা। আর এছাড়াও শুরুতে যেমনটা বলছিলাম, ফোনটিতে থাকছে 6300 mAh এর বিশাল ব্যাটারি প্লাস 15 ওয়াটের একটি চার্জার। মানে এইটা কোনো কথা? এইখানে অ্যাটলিস্ট 45 ওয়াট বা তার থেকেও বেশি ওয়াটের চার্জার ব্যবহার করা উচিত ছিল। আর ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নিশ্চিন্তে 2 দিন প্লাস ব্যবহার করা যাবে। তো এখন কথা হচ্ছে 12,000 প্রাইস পয়েন্ট থেকে এই ফোনটা আসলে কেমন? তো দেখুন, আপনি যদি একজন রেগুলার ইউজার হয়ে থাকেন এবং আপনার লং ব্যাটারি ব্যাকআপ দরকার হয়, তাহলে আপনি এই ফোনটিকে নিতে পারেন। তবে আমি এই ফোনটিকে কাউকেই সাজেস্ট করতে চাই না, বিকজ এই প্রাইস পয়েন্ট থেকে আমরা এর থেকেও ভালো অপশন পেয়ে যাচ্ছি। তো এই ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটি ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা একটু কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।